দেখেন, মাত্র 3 মাস রাষ্ট্রীয় দায়িত্বে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা সরকার গঠিত হয়েছে। আপনারা জানেন যে সারা বাংলাদেশ ভোটের আবহটা কেমন ছিল, ভোটটা কেমন ছিল। অনেকদিন পর একটা নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে যেটা এসেছে। এবং দেশে এটা সত্যি যে যখন দায়িত্ব নেয় রাষ্ট্রের অর্থনীতি তলানিতে ছিল বা আছে, আমি অস্বীকার করব না। রাষ্ট্রের বিভিন্ন হ্যান্ডসগুলো সবই অকেজো কিংবা নড়বড় হয়েছিল। সেটা আসলে গণতন্ত্রের প্রেক্ষাপটে যদি ঢেলে সাজানো যায়, এটার জন্য সময় লাগবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 100 দিনের সরকার বা 101-2 দিনের সরকারকে ওইভাবে চুলচেরা বিশ্লেষণ করা যায় না। কিন্তু যেভাবে একটা মহল অস্থিতিশীল করার জন্য যেভাবে চেষ্টা করছে, এটা তো বোঝাই যায় যে আপনার নর্মাল জ্বর হলে যেখানে নাপা খাইলেই চলে, সেখানে যদি আপনি কঠিন অ্যান্টিবায়োটিক দেন তাহলে তো বোঝা যাবে যে আপনার যখন অ্যান্টিবায়োটিকের দরকার তখন কোনো ওষুধ কাজ করবে না। তো বাংলাদেশের গণতন্ত্রটার ঠিক একই অবস্থা হয়েছে। বিএনপি সব দিক থেকে যখন চেষ্টা করছে দেশকে একটা জায়গায় তোলার, দেশের গণতন্ত্রকে মজবুত করার, ঠিক তখনই আপনার যারা ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্যে আমরা এটুকু বলতে চাই যে অস্থিতিশীল করার চেষ্টা তারা যেমন করছে, এটাও সত্যি তাদের বুঝতে হবে যে এই অস্থিতিশীল করলে কে আসতে পারে, কারা আসতে পারে, তাতে তাদের কতটুকু লাভ হবে। আমরা যেটাই করি না কেন, আমরা অভ্যস্ত হয়ে গেছি যে এই সিচুয়েশনে থাকলে কি হবে। আর যাই হোক, 15.5 বছরে 17.5 বছরে যখন বিএনপিকে চরমভাবে ভাঙতে পারে নাই, এইটুকু আমরা ধরে নিতে পারি যে আমাদের কঠিন সময় যাবে, বাট আমাদের কঠিনভাবে খারাপ কিছু করতে পারবে না, কিন্তু অনেকের অস্তিত্ব নিয়ে টানাটানি হয়ে যাবে। আজকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, আমি তাদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাই, তার চেয়ে বরং আমরা সবাই মিলেমিশে গণতন্ত্রটাকে মজবুত করার লক্ষ্যে আমরা যদি কাজ করি, এবং অবশ্যই সরকারের চুলচেরা সমালোচনা হোক, এটাতে আমাদের সরকারের পক্ষ থেকে যেরকম এখন বলা হচ্ছে যে অস্থিতিশীল করার একটা চেষ্টা চলছে, আমরা দেখছি যে বিরোধী দল জামায়াতের পক্ষ থেকে জামায়াত আমির যেটি বললেন যে এই মুহূর্তে আসলে দেশ যেভাবে চলছে সেটি মোটেও ভালো নেই, মানে দেশ ভালো। আপনি নিজেই বুঝেন যে কথাটা উনি বলেছেন যে ওনার তো এই মুহূর্তে 3 মাসের সরকারকে এটা বলার কথা না, বরং 3 মাসের সরকার যে ধরনের কাজ করেছে, যুগান্তকারী কাজ করেছে অনেকগুলো, একটা দুইটা না, যেটা 18 মাসে ইন্টারিম সরকার কিছুই করতে পারে নাই, বরং আরো নষ্ট করেছে। সেইখানে এই সরকার প্রত্যেকটা জায়গায় তার নির্বাচনী ইস্তেহার ফুলফিল করার জন্য চেষ্টা করছে। শুধু মুখে কথা বলে ক্ষান্ত হয় নাই, কাগজে কলমে কাজ করছে। এবং এত বড় একটা বৈশ্বিক আপনার যুদ্ধ, এত বড় আমেরিকার মতো দেশের সাথে যাদের যুদ্ধ হচ্ছে, সেইখানে বাংলাদেশ তো এটার কারণ না, এটার ফলাফল বলতে পারেন। সব দেশই পৃথিবী সেখানে চেষ্টা করা, এই জায়গা থেকে বিএনপি সরকার মোটামুটি আলহামদুলিল্লাহ একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পেরেছে। সবকিছু মিলে যখন এই যে হামের টিকা নিয়ে যখন এত চরম অবস্থা, এটা তো একটা শত্রুও বলবে না যে এই হামের টিকার জন্য বিএনপি দায়ী। বিএনপি সরকারেই আসছে 3 মাস। তো সেই জায়গায় যখন সরকার চেষ্টা করছে, আপনি খেয়াল করেন রোজার ঈদ আর এই ঈদের মধ্যে অনেক পার্থক্য। আপনার সবকিছু, আইন শৃঙ্খলা বলেন, আপনার মানুষের মৃত্যুর হার বলেন, মানুষের ভোগান্তি বলেন, এগুলো কারণ সেই দিন মাত্র 1 মাস ক্ষমতায় নিয়েছিল, দায়িত্ব নিয়েছিল, আর এখন 3 মাস হয়েছে, একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পেরেছে। তবে আরো একটা গুরুতর অভিযোগ আছে, সেটি হচ্ছে জামাত আমির বলছেন যে এই সরকার আসলে রাতের সরকার কিনা সেটি আসলে বুঝে উঠতে পারছে না। যেমন ধরেন যখন তেলের দাম বাড়ানো হলো মধ্যরাতে, মানুষ যখন ঘুমিয়ে পড়েছে, তখন এটি হচ্ছে তার মন্তব্য। এখন দেখি বোর্ড মিটিং করে সবচেয়ে বড় ব্যাংকের সেটিও রাতেই করছে, অর্থাৎ দিনের আলোকে আসলে সরকার ভয় পায় কিনা, এরকম একটা অভিযোগ কিন্তু আছে। সব মিলিয়ে মানে আপনারাও কি আসলে আগের সরকারের মতনই রাতের রাতের ভোট নেওয়া, রাতে কোনো ডিসিশন দেওয়া দুইটা এক জিনিস না। যদি এটাই বলে উনি, যদি এটা বলে, তাহলে তো এটাও ঠিক যে ইন্টারিম গভর্নমেন্ট তো যত কিছু হতো, বড় বড় ডিসিশন গুলা রাতে না, শুধু শেষ রাতে ফেসবুকের মাধ্যমে দিত জনগণকে। তো বিএনপি সরকার তো তা করে নাই। বিএনপি সরকার, যেখানে বিএনপির যে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু দিনে রাতে কাজ করে, রাতের অনেক রাত পর্যন্ত উনি কাজ করে, আবার ভোর সকাল থেকে কাজ করে। তো এটা তো এমন না যে প্রমাণিত না, এটা প্রমাণিত। তো সেইখানে তেলের দাম বাড়বে, তেলের দাম বাড়ার জন্য বিএনপির হাতে অনেক কিছুই না থাকার কথা, কারণ সচেতন নাগরিকরা ঠিক জানে, বিশেষ করে বিরোধী দলীয় প্রধান উনি ঠিকই জানে তেলের দাম কিসের জন্য বাড়ে। তেলের দাম বাড়ার জন্য আপনার যে লোন নিতে হয়, লোনের থেকে কিছু আপনার
এমবার্গো থাকে, বাধ্যবাধকতা থাকে, সেইখানে না বাড়ালে সেই যারা লোন দেয় তারা লোন দেওয়া বন্ধ করে। এটা কিন্তু নতুন কিছু না। তো এই সব বিভিন্ন বৈশ্বিক কারণে তেলের দাম বাড়ে। আর তেলের দামটা আপনার সারা বিশ্বে যখন তেলের দাম বাড়লো তখন কিন্তু 44% তেলের দাম বেড়েছিল, বিএনপি কোনো বাড়ায় নাই। তারপরে যেটা বাড়িয়েছে তো সেটা কিন্তু 20 টাকা বাড়িয়েছিল। 20 টাকা কত টাকায়? 20 টাকা 100, আপনার 25-30 টাকা, 35 টাকায় 20 টাকা। এরপরে যেটা বেড়েছে 5 টাকা। তো সেইখানে আপনার বিশ্বের কথা তুলেন, তাদের যে তেলের দাম সেই দামের তুলনায় 44%। আর বাংলাদেশের যে তেলের দাম নিশ্চয়ই 25 টাকা 44% না, 25 টাকা আপনার 25%ও না, 25 টাকা 20% বা 15%-এর মধ্যে পড়ে। তো সেইখানে যদি তারা বলে, এরপরেও আমি উন্নত অনুন্নত সব দেশের কথাই বললাম, যে তেলের দাম যারা বাড়িয়েছে তারা একদম কম বাড়ায় না। সেই তুলনায় বাংলাদেশ 2বার যে বাড়িয়েছে, 2বারও কিন্তু অনেক দেশের চেয়ে কম বাড়িয়েছে। অনেক অনেক ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনার কাছে আসি। আমরা যেমন দেখছি যে এক পক্ষ যেমন বলছে যে একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এবং আরেকটি পক্ষ বলছে যে দেশের অবস্থা আসলে ভালো নেই। আপনার কি মনে হচ্ছে একটু শুনি। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে দিস আর পলিটিক্যাল রেটরিক্স আর কি, মানে বিএনপি যতবার ক্ষমতা এসছে এর থেকে ভদ্র ভালো বিরোধী দল তাদের সামনে ছিল না। 91-তে অথবা 2001-এ বিরোধী দল আকারে আওয়ামী লীগ রাজপথে বিএনপিকে যে পরিমাণ অস্থির অবস্থায় রেখেছে, নির্বাচনের মানে মানে ঘোষণার সাথে সাথে বলেছে যে একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না বিএনপিকে। তো সেখানে জামাত অথবা এনসিপি কি ধরনের ডিস্টারবেন্স ক্রিয়েট করছে? কিছু করছে না। বিরোধী দল আকারে আমাদের পাবলিক রেসপন্সিবিলিটি কি? কন্টিনিউয়াসলি রাষ্ট্র আকারে সরকারকে সমালোচনা করা। এই সরকারের সমালোচনা করা মানে এটা না যে এর সব দোষ বিএনপির। ধরুন এই যে অর্থনীতির যে বেহাল অবস্থাটা নিয়ে আজকে আমরা কথা বলবো, অথবা আপনারাও সিরিজ বাজেট নিয়ে কথা বলছেন এবং আরো বলবেন, এই পুরো মাস জুড়ে টেকনিক্যালি কিন্তু আমাদেরকে বিএনপিকে সমালোচনা করতে হবে। কিন্তু বিএনপিকে সমালোচনা করতে হচ্ছে মানে কি? আজকের এই যে অর্থনৈতিক যত মিসম্যানেজমেন্ট, এটার জন্য কি তারেক রহমান দায়ী? তারেক রহমান দায়ী না তো। এটা আওয়ামী ফ্যাসিবাদ থেকে এটা সে ইনহেরিট করেছে। কিন্তু যেহেতু আজকে সে ড্রাইভিং সিটে বসা, সমালোচনা করলে তারেক রহমানের সমালোচনাই করতে হবে, আর কোনো বিকল্প নাই রাষ্ট্র আকারে আমাকে যখন সমালোচনা করতে হবে। তাই আমার কাছে মনে হয়েছে যে এই ষড়যন্ত্রের গন্ধটন্ধ এগুলো পুরাতন রাজনীতি, মানে এখন আর এগুলো চলছে না আর কি। আপনাকে ইস্যু আসতেছে, ইস্যু আপনি ডিল করতে পারছেন কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় মেজার। আজকে দেখলেন 15% থেকে 19% পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এর আগে আমরা দেখলাম গত মাসে আপনার জ্বালানি তেল গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এটা হচ্ছে বর্তমানের যে রাষ্ট্র কাঠামোতে আমরা বাস করি, শহরে জীবন, সবাই বিদ্যুৎ গ্যাস ব্যবহার করে, ফোন ব্যবহার করছে, এগুলো হচ্ছে প্রাইমারি কস্টের জায়গা। আপনি এটার মাধ্যমে যেটা হবে, অন্য প্রত্যেকটা কস্ট এটার কারণে ট্রিগার করবে। আপনার ডিজেলের দাম যদি বাড়ে তাহলে আপনার সেচের খরচ বেড়ে যাবে। আপনার যখন অকটেন পেট্রোলের দাম বাড়বে, আপনার ট্রান্সপোর্ট কস্ট বাড়বে। তাহলে কৃষকের উৎপাদন খরচ বাড়ছে, কৃষকের ওই জায়গাটা থেকে আলু পটলটা কারওয়ান বাজার পর্যন্ত টেনে আনার খরচটাও বেড়ে গেছে। তাহলে এই দুইটা বাড়তি খরচের উপরে চাঁদাবাজ তো আছেই, চাঁদাবাজির খরচ তো আছেই। এইটা টপ আপ করে যখন আপনি ভোক্তার কাছে এটা বিক্রি করবেন, তখন তার মাসের বেতনটা তো বাড়ে নাই, সবকিছু বাড়ছে, ইনফ্লেশন বাড়ছে। তাহলে আপনি এটা অ্যাডজাস্ট করছেন না তো। হ্যাঁ, সরকার বলেছে আগামী মাস থেকে পে স্কেল করবে, তারা বাস্তবায়ন করবে গ্র্যাজুয়ালি। কিন্তু সরকারের যে আর্থিক অবস্থা, এই পে স্কেল আসলে বাস্তবায়ন করাটা যৌক্তিক কিনা এই সময়টাতে, অথবা এই লেভেলে যদি গ্রেড রিফর্ম না করা হয়। রাষ্ট্রে তো আমাদের এখন 19টা না 20টা গ্রেড সিস্টেম আছে। এটাকে আমি পার্সোনালি বোধ করি এটা 10টাতে নিয়ে আসা দরকার। সরকারের কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো উচিত, ন্যায্য। কিন্তু এই যে একটা অকার্যকর গ্রেডিং পদ্ধতি রেখে আপনি একজন সর্বোচ্চ 1 নম্বর গ্রেডের বেতন কাঠামো ধরেন, সুযোগ সুবিধা মিলায় সে 2,20,000 টাকা পাচ্ছে, কিন্তু ওই লোকটার যিনি পিয়ন তিনি 20তম গ্রেডে পাচ্ছেন 8,000 টাকা, 8,500 টাকা। তাহলে এই যে বেইনসাফির জায়গাটা রয়ে গেছে রাষ্ট্রের ভিতরে, এই গ্রেডিং পদ্ধতি যদি সংস্কার না করা হয়, পে স্কেল বাড়ায় তো আপনি এটা সংশোধন করতে পারবেন না, এটা লাভ হবে না। এখন বিরোধী দল কি এই কথাগুলো বলবে না? মানে জনগণের হয়ে কথাটা বলবে কে? সরকারের এই সমালোচনাটা করবে কে? এখন সরকারের যখন আমরা সমালোচনা করব, কি ভাবে করতে পারি? যেমন আজকে আপনার এখানে এসে সমালোচনা করছি, আমরা মিছিল মিটিং করে সমালোচনা করব, আমরা মানববন্ধন করে সমালোচনা করব, আমরা স্মারকলিপি দিব, আমরা সমাবেশ করব, এটাই তো সমালোচনা করবার রাইট জায়গা, পদ্ধতি। অতএব এই প্রসেসের সাথে বিএনপিকে একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে, কারণ সে 20 বছর ধরে খেলার অন্য প্রান্তে ছিল। এখন সাডেনলি দেখতে পাচ্ছে আরে সব তীর দেখে আমার বুক বরাবর বাড়তেছে। এইটার সাথে সে অভ্যস্ত হতে একটু সময় লাগতেছে 3 মাস ধরে। এখানে ষড়যন্ত্র খোঁজার প্রয়োজন নাই। ন্যাশনাল ইস্যু যেটা আছে, আমাদেরকে আমাদের জায়গা থেকে আমরা বলবো যে কোথায় কোথায় তারা ফেল করছে, ডিল করতে পারছে না, তারা ডিফেন্ড করুক, তাদের তো পুরো রাষ্ট্রযন্ত্র আছে।
দেখলাম মাঝখানে সরকার বিরোধী কোনো মতামত সেল ফেসবুক সোশ্যাল মিডিয়া এগুলো ডিল করবার জন্য 95 কোটি টাকা বরাদ্দ করেছে, কোথায় দেখলাম একটা প্রজেক্টে। মানে এইটা আপনার এটা করতে হবে কেন? তাহলে আপনার আপনার কাজ কি? আমরা দেখলাম যে জুয়া প্রতিরোধ আইন একটা করতেছে, সরকার প্রস্তাব করেছে 2026-এ, যদিও সাইবার সুরক্ষা আইনে কিন্তু জুয়ার ব্যাপারে প্রভিশন আছে অলরেডি, যেটা সরকার পাশও করেছে এই ফেব্রুয়ারি সংসদে। সেইটা জুয়া প্রতিরোধের আইনের অনেকগুলো ধারায় দেখলাম যেটা ফান্ডামেন্টালি হচ্ছে আমাদের মৌলিক অধিকারকে আঘাত করছে। আগের যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, মানে ধরেন আপনি যে সার্ভার ইউজ করে জুয়া খেলছেন, কোনো কারণে যদি ওই সার্ভার ইউজ করে আপনি আপনার একটু একটা জুয়ার ইয়েতে আইটেমে ঢোকেন দেখার জন্য, সেটা তো আপনাকে সাসপেক্ট করে আপনাকে এইটার একই পানিশমেন্ট মেকানিজমে নিয়ে যেতে পারবে। মানে ব্যবসায়ীদের থেকেও যারা ধরেন 5 টাকা 10 টাকা 50-100 টাকার জুয়া খেলে তাদেরকে ধরবার প্রক্রিয়াটা বেশি স্ট্রং হয়ে যাচ্ছে। এবং এটার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে আপনি কোনো স্ক্রিনিং ভেটিং সিস্টেম রাখে নাই, না রাখার কারণে যেটা হয়েছে আপনার মোবাইলে এখন প্রচুর স্প্যাম ওয়ার আসতেছে। যে কোনো সময় আপনার একটু হাতে একটা জুয়ার সাইটে একটু হাত লেগে যেতে পারে, তখন দেখবেন যে সিস্টেম দেখবে যে মনিয়াপা জুয়া খেলতেছে, তাহলে ওই সংসদ মনিয়াপাকে সাসপেক্ট করে ডিটেইন করে ফেলতে পারবে, যেটা জামিনযোগ্য অপরাধ। জামিনযোগ্য অপরাধ মানে জামিনযোগ্য নয়, মানে আপনি তাকে জামিনে নিতে পারবেন না। আপনার 10 বছর পর্যন্ত জেল হইতে পারে, 2 কোটি 10 কোটি টাকা আপনার জরিমানা হইতে পারে। তাহলে এই যে কাঠামোগত জায়গা, এটা আমার সমালোচনা করতে হবে না, এটা আমার নাগরিক দায় না? আমরা সবাই জুয়ার বিরুদ্ধের লোক, কিন্তু আপনি জুয়া প্রতিরোধের নামে যদি এমন কোনো প্রভিশন করেন, দিন শেষে যেটা আমার অথবা একজন আসামিরও মানবাধিকার লঙ্ঘিত হবে, সেটা নিয়ে আমাকে কথা বলতে হবে। তো যখনই আমরা কালেকটিভলি সরকারের সমালোচনাগুলো করব, এটাকে আপনি কিভাবে পাঠ করবেন? দুইভাবে পাঠ করতে পারেন। একভাবে, যেটা আপনি শুরুতে কমেন্ট করেছেন, হ্যাঁ এটাকে ষড়যন্ত্র আকারে দেখতে পারেন, এরা ষড়যন্ত্র করতেছে, দিন রাত আমাদের বিরুদ্ধে কথা বলতেছে। আর একটা দেখতে পারেন, এগুলো তো গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাকে কারেকশন করে দিচ্ছে, যেটা হয়তো সরকারের দেখার সময় নাই। মনিয়াপা ধরেন কদিন পর আগামী সপ্তাহে পার্লামেন্টে যাবে, উনি কয়টা জিনিস পড়বে, কয়টা জিনিস ওনার পড়ার সময় হবে? কিন্তু বিরোধী দল যদি 100টা বিষয় আঙ্গুল দেখায় দেয়, আঙ্গুল দিয়ে দিয়ে, ভাই এখানে ভুল করছেন, এখানে ভুল করছেন, এটা উনি পজিটিভলি দিতে পারে, হ্যাঁ এই জিনিসগুলো নিয়ে তো আমাদের কাজ করতে হবে, সংসদে রেজ করতে হবে, সংশোধন করতে হবে, স্ট্যান্ডিং কমিটিতে মুভ করতে হবে। তাহলে দুইভাবে দেখা যেতে পারে। আমরা বোধ করছি যে আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিটা ম্যাচিওর হয় নাই। না হওয়ার কারণে হচ্ছে কি, কথা বললেই ষড়যন্ত্র খোঁজে, চুক্তির ভিতরে ষড়যন্ত্র খোঁজে, হামে শিশু মৃত্যু নিয়ে বয়ান খোঁজে, ষড়যন্ত্র খোঁজে, ফ্যাক্টস ডিল করে না। যে এটা ফ্যাক্টস, 600 আমার শিশু মারা গেছে, ইটস এ ফ্যাক্ট। কেন মারা গেছে? আপনি শুরুতেই ইন্টারিম, ইউনুস, ওই মহিলা উপদেষ্টা, এদিকে না গিয়ে আপনি তো এটা আইডেন্টিফাই করেন, কে কে কোথায় কি কি কারণে হয়েছে। এইটা আইডেন্টিফাই না করে আপনি যদি বলেন যে অমুক দায়ী ছিল, টিকা ছিল না, মিথ্যাচারের বয়ান তৈরি করেন, ইউনুস সরকারকে চলে যান, ফ্যাক্টস বের করতে পারবেন না। যেটা করা দরকার ছিল, ধরেন আমরা বলেছি ক্রস পার্টি আপনি ইনভেস্টিগেশনের জন্য কমিটি করেন, স্বাস্থ্যমন্ত্রী বললেন যে না, এটা সংকট না যাওয়া পর্যন্ত কমিটি করবো না। তাহলে এটা কি রাষ্ট্রের হয়ে, জনগণের হয়ে আমাকে অনেক সমালোচনা করতে হবে না? বকুল ভাইয়ের সাথে তো পার্সোনালি আমার কোনো খারাপ সম্পর্ক নেই, আমাদের সাথে খুবই মধুর সম্পর্ক। মনিয়াপা সরকারি দল, ওনাকে আমাকে রেগুলার এখন সমালোচনা করতে হবে, কিন্তু মনিয়াপার সাথে কি আমার মধুর একটা সম্পর্ক আছে না? সার্টেনলি আছে, আমাদের বড় বোন হিসেবে। তো সেই জায়গায় এই ষড়যন্ত্র আকারে সমালোচনাকে দেখা বন্ধ করা উচিত। পলিটিক্সে ম্যাচুরিটি আনা দরকার। এইটা আমাকে ক্রিটিক করছে জনগণের সাপেক্ষে, অথবা আমি এগুলো পজিটিভলি দিব এবং এগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করবো। অনেক অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে আসছি, দর্শক দেখছে নতুন বাংলাদেশ, একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি নতুন বাংলাদেশ আয়োজনে। যাবো আলোচনায়, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছেই যাই। একটা খুব আলোচিত বিষয় দুদিন ধরে, সেটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যটা শহীদ ওসমান হাদিকে নিয়ে, সেটি আসলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এবং সেখানে আমরা দেখলাম যে শহীদ ওসমান হাদির ভাইও একটি পোস্ট দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে আমিরে জামাতের একজন পিএস জড়িত থাকতে পারে। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটাও একরকম, মানে এই বিষয়টা নিয়ে একটু আপনার মন্তব্য শুনতে চাই, কি হচ্ছে? আমি একটু আগের প্রসঙ্গ ধরে একটু কথা বলি। দেখবেন যে নতুন সরকার ক্ষমতায় আসার পরই দেখবেন যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে বাংলাদেশের সকল এমপিদেরকে একটা বরাদ্দ দেওয়া হয়েছে। ঈদের সময় কথা মনে রাখেন, আপনার মনে থাকার কথা যে এনসিপির এমপি হাসনাতের একটা পোস্টকে ঘিরে দেশবাসী সবাই জানলো যে সরকার খেজুর দেয়। আমরা কিন্তু অনেকেই এটা পার্সোনালি জানতাম, কিন্তু দেশবাসী সবাই এটা এর আগে জানতো না। তাহলে সরকার যে প্রতিটা আসনের জন্য খেজুরের বরাদ্দ দিচ্ছে, ঈদের বোনাস হিসাবে প্রধানমন্ত্রী 10 লাখ টাকা দিয়েছেন, মানে রোজার ঈদে কাপড় চোপড় দিয়েছেন, চাল দিয়েছেন, এগুলো গেছে। আমার এলাকাতে দেখলাম আমার এলাকার এমপির নামে এই কোরবানির ঈদে আপনার প্রাইম মিনিস্টারের ফান্ড থেকে 10 লাখ টাকা আসছে। আর ডিজাস্টার, মানে এই ডিজাস্টার বাংলা কি, ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে দুর্যোগ এবং ত্রাণ ব্যবস্থাপনা থেকে আরো হচ্ছে 7 লাখ টাকা এবং 60 মেট্রিক টন চাল এসছে। এবং আমরা ইতিমধ্যে খবর পেয়েছি এই যে দুইটা পিএম এর ফান্ড থেকে টাকা আসলো, রাষ্ট্রের টাকা আসলো, এই টাকাগুলো এই আমার এলাকার যে এমপি আছেন বিএনপির,
তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা অলরেডি এটা খাওয়া দাওয়া শেষ করে ফেলছেন। এটা চাল একটা ডাল মানে দলীয় গুরুতর লোকদের- অভিযোগ এটা। একদম প্রপার লুটপাট যেটা বলে আর কি। এলাকায় শুধুমাত্র দলীয় লোকদেরকে দেওয়া হচ্ছে, বিক্রি করা হচ্ছে। যাকে 10 কেজি দেওয়ার কথা 3 কেজি দিচ্ছে, 7 কেজি দিচ্ছে। 10 কেজির কাগজে সাইন দিয়ে নিয়েছে। আমাকে যারা পেয়েছে তারা বলেছে যে ভাই মাইপা দেখলাম 7 কেজি দিচ্ছে, 5 কেজির উপরে সাইন দিছে, মাইপা দেখলাম 3 কেজি দিচ্ছে। তাহলে নাগরিক আকারে কি আমার দায়িত্ব না যে আমার এলাকার এমপির এই যে লুটপাট করতেছেন এবং বিভিন্ন জায়গায় সরকারি দলীয় এমপি অথবা বিরোধী দলীয় এমপি যদি একই কাজ করেন, জনগণের হয়ে তো এই কথাগুলো আমাদেরকে বলতে হবে। কারণ এইটা তো কোনো দলের টাকা না, রাষ্ট্রের টাকা, জনগণের টাকা জনগণকে দেওয়া হচ্ছে। তাহলে এইটার যে একটা ম্যানেজমেন্ট দরকার, এই ম্যানেজমেন্টটা যদি না করা হয়, আবার একই জায়গায় দেখেন একজন মহিলা এমপিও কিন্তু আছে, সেলিমা রহমান আপা, একই এলাকাতে। আমার বাবুগঞ্জ গুলাদির কথা বলছি, বরিশাল 3। তাহলে ওই আপাও কিন্তু আবার মানে এক্সট্রা অ্যালোকেশন পেয়েছেন। মনি আপা যেভাবে যে এলাকার এমপি হবেন অথবা দায়িত্ব নিয়েছেন, ওই এলাকাতে তো একজন এমপি আছেন বিএনপি, কিন্তু আপাও কিন্তু এডিশনাল ফান্ডিং পেয়েছেন, টাকা পেয়েছেন, গম পেয়েছেন, চাল পেয়েছেন। তাহলে এই পুরোটা যোগ করলে কি পরিমাণ টাকা এলাকাতে যাবার কথা, কি পরিমাণ টাকা আমাদের গরিব দুস্থ মানুষের পাওয়ার কথা। আপনি 10 লাখ টাকা 1000 টাকা করেও যদি একটা মানুষকে বকশিস দিতে নিয়ে দেয়, 10-20 লাখ টাকা, 7 লাখ টাকা, 27 লাখ টাকা, তাহলে আপনি কয়েক হাজার মানুষকে এই বকশিসটা দিতে পারতেন। 1000 টাকা আমার আপনার জন্য কোনো টাকা নাও হইতে পারে, কিন্তু একটা গরিব কৃষকের জন্য 1000 টাকা কিন্তু অনেক টাকা। তার এটা দিয়ে এক সপ্তাহ চাল ডাল কেনার টাকা হয়ে যায়। তো এইটার টোটাল ম্যানেজমেন্ট নিয়ে আমাদের কথা বলতে হবে। এটার ভিতরে ষড়যন্ত্র খোঁজার প্রয়োজন নাই। জি। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। সরকারি দল এবং সরকারকে এটা মাথায় রাখতে হবে যে এগুলোকে কিভাবে অনবোর্ড করা যায়, অ্যামেন্ড করা যায় এবং জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা যায়। জি। যেটা বলেছেন মমতা ব্যানার্জির স্টেটমেন্ট, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। এবং ইনফ্যাক্ট আমরা তো শুরু থেকে বলেছি যে এই ঘটনার সাথে ইন্ডিয়ান এজেন্সি এবং বাংলাদেশের কোনো না কোনো এস্টাবলিশমেন্টের কোনো না কোনো ফর্মে যোগাযোগ আছে। আপনার মনে থাকবার কথা, গত বছর সেপ্টেম্বর অক্টোবরের দিকে এসালমের সাথে শেখ হাসিনার দিল্লিতে একটা মিটিং হয় এবং সেখানে রয়ের অফিসিয়ালরা ছিলেন। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া এই যে সোকল ডিজিএফআই এর অথবা সিনিয়র জেনারেল যারা গেছেন ওখানে পলাতক, তারা ওখানে ছিলেন। সব মিলিয়ে আলোচনা ছিল যে ইউনুস সরকারের অধীনে যে নির্বাচনটা হবে ফেব্রুয়ারিতে, এটাকে বানচাল করে দেয়া। কারণ যেটা হবে যে একটা নির্বাচন হয়ে গেলে যখন একটা নির্বাচিত সরকার আসবে, তখন একটা সাংবিধানিক ধারাবাহিকতায় দেশ চলে যাবে। এইটাকে তখন আবার ডিসরাপ্ট করে লাভ হবে না। এটাকে দুনিয়াতে আপনি এটা গ্রহণযোগ্য না, অবৈধ, এগুলো বলে আপনি পার পাবেন না। এবং সেইটা করবার অংশ হিসাবে কিন্তু এসালম তখন 3.5 থেকে 4 হাজার কোটি টাকা বরাদ্দ করে। এবং এই বরাদ্দর অংশ হিসাবে আমরা দেখেছি যে আপনার ওই সময়টাতে আপনি যদি মাথায় রাখেন, সেপ্টেম্বর অক্টোবরের সিরিজ অফ খুন খারাপি, ধর্ষণ এবং হাইপ ক্রিয়েট করা অনেক ঘটনাগুলো ঘটেছে, মবের ঘটনা এখানে সেখানে ঘটছে। এবং তার ভিতরে দেখলেন ইলেকশন শিডিউল ঘোষণা করা হয়েছে, পরের দিন ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে। অতএব এই যে একটা ফেনোমেনা আমরা দেখলাম এবং এটার ঘটনার সাথে কারা কারা জড়িত এই ব্যাপারে রিপোর্ট আসছে। ফয়সাল যখন গ্রেফতার হয়েছে, ওখানে জবানবন্দিতে বলেছে বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক দলের নেতা এখানে জড়িত থাকতে পারে। 50 লাখ টাকার চুক্তি হয়েছে, 10 লাখ টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে, কোটি কোটি টাকা ফয়সাল মাহমুদের অনেকগুলো অ্যাকাউন্টে লেনদেন হয়েছে, নামে বেনামে অনেক কোম্পানিতে, তার বোন, পরিবারের সদস্যরা এখানে ইনভলভ। তো এই বিষয়গুলো এবং পালিয়ে যাওয়ার যে রুট, আমরা কিন্তু ফেসবুকে তখন দেখছিলাম যে এরা কোন কোন রুটে পালিয়ে যাচ্ছে। মোমেন শাহী হয়ে যে পালিয়ে যাবে, ফিলিপ নামে ওই গারো পাহাড়ের এক দালাল আছে, সে তাকে সুড়ঙ্গ দিয়ে পার করে দেবে। কিন্তু ইতিমধ্যে দেখবেন যে ট্রেনের ছবি দেওয়া হয়েছে, সিলেটগামী ট্রেনে ফয়সাল মাহমুদকে দেখা গেছে, শুটার ফয়সালকে দেখা গেছে। তাহলে আমরা জানতে পারছি অনলাইনে রেগুলার আপডেট দিচ্ছে। আপডেট কারা দিচ্ছে? নিশ্চয়ই গোয়েন্দা সংস্থার দেশপ্রেমিক অংশ, যারা চাচ্ছে এই মানুষগুলো গ্রেফতার হোক। কিন্তু সিস্টেম তাদেরকে পালাতে সাহায্য করতেছে কোনো না কোনো জায়গা থেকে। তো মমতা ব্যানার্জির এই স্টেটমেন্টটা তো সিরিয়াস ইন্টারফারেন্স, যেটা গত 20 বছর ধরে আমরা বলেছি যে আমাদের রাজনীতি, সেই জায়গা থেকে সরকারের কি আসলে আরো আনুষ্ঠানিকভাবে তথ্য পাওয়ার উদ্যোগটা নেওয়া উচিত কিনা? সার্টেনলি আমরা আশা করছিলাম যে এই পরশু দিনের মমতা ব্যানার্জির স্টেটমেন্টের পরে সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা চাওয়া দরকার। আমার ধারণা সরকার একটু ব্যস্ত, যেহেতু ফরেন মিনিস্টার এখন জাতিসংঘে আছেন, গতকালকে মাত্র বাংলাদেশ জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্সি পেয়েছে। বিশাল ব্যাপার, হিউজ অ্যাচিভমেন্ট আমাদের দেশের জন্য। তো সেইটার জন্য হয়তো ব্যস্ত থাকতে পারে, বাট আমরা আশা করব যে আমাদের ফরেন মিনিস্টার ইমিডিয়েটলি এই বক্তব্যের রেশ ধরে এটার ব্যাখ্যা চাইবেন, কারা কারা ইনভলভ আছেন তাদেরকে দেশে ফেরত দেওয়া, তাদেরকে জবাবদিহিতা করা এবং ইনভেস্টিগেশনে জয়েন্ট ইন্টারোগেশন এবং ব্যাপারে প্রস্তাব করা, আমাদের বাংলাদেশের পক্ষ থেকে এখানে উপস্থিত থাকতে হবে। অনেক অনেক ধন্যবাদ নীলোফার চৌধুরী মনি। আপনার কাছ থেকে দুটো বিষয় একটু ছোট করেই জানতে চাইবো, যে লুটপাটের অভিযোগগুলো আসলে আসছিল, সরকার কি ওয়াকিবহাল কিনা বা তারা আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে, আপনারাই নিচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই বিষয়টি আসলে আলোচিত বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যটা, সেই ইস্যুতে আসলে সরকার আনুষ্ঠানিকভাবে আরো কোনো তথ্য চাইবে কিনা?
দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা যদি আগে বলতো, এটা যতটা গ্রহণযোগ্যতা পেত, এখন ফেল করেছে যে কথাটা। আমি আমি এটা নিরপেক্ষভাবে কথা বলতে চাই। এখন সে ফেল করেছে, তখন কেন কথাটা বললো না? এখন ঘটনার যদি সত্য হয়, তাও তবুও কিন্তু মমতা ব্যানার্জির এই কথাটা কিন্তু ধোপে টাকার মতো না। এবং সেইখানেও কিন্তু সে অনেক গ্যাপ রেখে কথা বলেছে। বলতে পারে, বলে নাই। সে যদি বলে সমস্যা হতে পারে, বলে নাই। তো এই যে এটা, তারা তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে যে বাংলাদেশে বা উপর বাংলায় অনেক কিছু ঘটনা ঘটে যাবে যদি আমি মুখ খুলি। তো এটা হচ্ছে তারা তাদেরকে ভয় দেখাচ্ছে। সেই ভয়ের উপর ডিপেন্ড করে তো আমরা অনেক কিছু বলতে পারি না। এখানে প্রমাণ সাপেক্ষ, ঘটনাটা হচ্ছে প্রমাণ সাপেক্ষ। তো এই মমতা ব্যানার্জির ওই কথার উপর নির্ভর করে অনেক উইটনেসের ব্যাপার আছে এখানে। জিনিসটা আমরা যতটা সহজ মনে করছি ততটা সহজ না এই কথাটা। তো সেইখানে আমরা আরেকটু, সে যদি তাকে তবে যেভাবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে সরকার যাচ্ছিল সেভাবেই হয়তো সেভাবে যেতে হবে। এবং আসামিকে এখন পর্যন্ত কিন্তু পাশের দেশ দেয় না। এই আসামিটা দেওয়াও কিন্তু একটা ব্যাপার, যে তারা যদি আন্তরিক হন। এই সরকার কি চেষ্টা করছে তার জায়গা থেকে? হ্যাঁ, সরকারের জায়গা থেকে চেষ্টা করছে। এবার যদি ওই প্রসঙ্গটাতে আসে, যে লুটপাটের অভিযোগগুলো আসলে সরকার দলীয় এবং বিরোধী দলীয় দুই পক্ষের মধ্যেই আসছে, সরকার কি আসলে ওয়াকিবহাল কিনা? কোন লুটপাট? যেটি আসলে ভাই বলছিলেন, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যখন এলাকায় এলাকায় অনেক ধরনের এটা অনেক সময় মনে হয় ব্যারিস্টার ফুয়াদ যেভাবে কথাটা বললেন, একটা ভোটের এলাকায় কমপক্ষে 2 লক্ষ ভোটার থাকে। ভোটারের সঙ্গে কিন্তু পরিবার থাকে, সবাই তো ভোটার না। তো এই যে মানুষের যে এত মানুষ, লাইক আমার এখানে প্রায় 5-6 লাখ ভোটার, 6-6.5 লাখ ভোটার। তো সেইখানে মানুষ কতজন? 8-10 লাখ। সেখানে যদি আপনার 1 টাকা করে দেন, কথার কথা, তাও 10 লাখ টাকা লাগে। তো সেই জায়গায় আপনি 10 টাকা করে দিলেও তো কিছু হবে না। 1000 টাকা করে যদি দেন, সবাই তো গরিব না, কিন্তু 1000-2000 মানুষ কিন্তু কোনো ব্যাপারই না। এবং কিছু কিছু জায়গায় দেখা যায় যে এখানে 2 রকম জিনিস থাকে। একটা শ্রেণী আছে, তারা বলতে পারে না, তারা সত্যিকার অর্থ অভাবী। হ্যাঁ, তারা বলতে পারে না। আরেকটা শ্রেণী আছে, তাদের মোটামুটি সচ্ছল, কিন্তু যে কোনো কিছুতে আপনি যখন দিতে যাবেন তারা এসে আগে আগে দাঁড়িয়ে থাকবে। আর সরকারে থাকলে যত কিছুই বলেন না কেন, বাংলাদেশের সিস্টেম লসে পড়া। আন্তরিকতা থাকলে অনেক সময় অনেক কিছু মিসইউজ হয়ে যেতে পারে। তো সব কিছু মিলে বিরোধী দলে থাকলে বলাটা যত সহজ, সরকারি দলে থাকলে কাজ করাটা তত সহজ না, তাদের জন্য বেশ ডিফিকাল্ট। তো সেই জন্য বলবো যে তারা যেন সত্যিকার জায়গায় গিয়ে, সবখানে একরকম না, সত্যিকার জায়গায় হাত দিয়ে প্রমাণ সাপেক্ষ কথা বললে এটা শুনতে ভালো লাগবে। এছাড়া আমি বলবো যে আপনি মনে করেন একটা নির্বাচনী এলাকা, 50-60 লাখ টাকার আপনার সব মিলায় 70-80 লাখ টাকার আপনার ডেভেলপমেন্ট কাজ। আপনি আধা মাইল যদি মাটি কাটার কাজ করেন রাস্তায়, সর্বনিম্ন 1,17,000, সর্বোচ্চ 4 লাখ টাকা দিয়ে কি আপনার আধা কিলোমিটার রাস্তা কাটতে পারবেন? আধা কিলোমিটারও যদি আপনি রাস্তায় কাজ না করতে পারেন, আপনি কি কাজটা করবেন? সেখানে টুকরা টুকরা করে, আমি যেমন বলছি যে টুকরা টুকরা করো, যে প্রজেক্ট আরো বানাও, যেটা একটা রাস্তাও যদি আপনি ভালো করে দিতে চান, যেখানে রাস্তায় আপনার বাঁশ দিয়ে সাঁকো বানায় তারা নেয় 100 কোটি টাকা, সেইখানে আপনার 3-4 লাখ টাকা দিয়ে, ফুয়াদ ভাই যত সুন্দর সহজভাবে বললো, এগুলা কিন্তু কোনোটাই কোনো মানুষকে দেওয়া না, শুধু এগুলা প্রতিষ্ঠানকে কাজ করার, এই দুস্থদের মাধ্যমে কাজ করার, কাজের বিনিময়ে কাবিটা, কাজের বিনিময়ে আপনার টাকা, কাজের বিনিময়ে খাদ্য, টিয়ার। তো এই জিনিসগুলো আপনাকে ওই এলাকাগুলায় কাজ করায় দিতে হবে। এখন আপনার ফাঁকি ফুকর করার ইচ্ছা থাকলে কিন্তু সব জায়গায় ফাঁকি ফুকর করতে পারে, কিন্তু আপনি নর্মাল যদি মোটামুটি কাজ করেন, কাজ করে সারতে পারবেন না। আমার ইয়নোকে আমি বললাম জামালপুর সদরে যে আপনার রাস্তা কতটা খারাপ ইউনিয়নগুলায়, বললো 1000 সামথিং কিলোমিটার। আমার কাছে একটু অবাক লাগলো, এত রাস্তা একটা জায়গায়, এতটুকু কিলোমিটার রাস্তা খারাপ। তো এইখানে আপনি 1 কিলোমিটার কাজ তো আপনি 10 লাখ 20 লাখ দিয়ে করতে পারবেন না। মাটি কাটা গেল 1 নাম্বার, আর এমন সময়টাই দিয়েছে আপনার 30 তারিখে কাজ না করলে। মাঝেও কিন্তু অনেক সময় আরো শোনা যায়, যেমন যেটি আপনি বলছিলেন যে বিরোধী দলে থাকলে সরকার দলের সমালোচনা করাটা স্বাভাবিক, এবং এটি হবে আসলে। অনেক সময় বদলি বাণিজ্যের কথাও শোনা যায়, সেটি বদলি বাণিজ্য তো এটা তো আছে, এটা সরকারি দল বিরোধী দল লাগে না।
এখন তো এমন আমলাদের যে অবস্থাগুলো আমরা শুনি আমলাদের ব্যাপারে, সেটা হলো একদম ডিফারেন্ট, অন্য একটা জায়গা। আমি যেটা বলছি আপনার সেটা যে রাস্তাঘাট উন্নয়নে, আমি যেটা বলছি 30 তারিখের মধ্যে আপনি কাজ না করতে পারলে, এতদিন কিন্তু সরকার কাজ করায় নাই যারা ছিল, 30 তারিখের মধ্যে কাজ না করাতে পারলে টাকাটা ল্যাপস হয়ে যাবে, নিয়ে যাবে সরকারের টাকা। 30 তারিখের মধ্যে কাজ করালে এদিকে প্রায় প্রতিদিনই বৃষ্টি পড়ে, আপনি মাটি কাটবেন, যে মাটি কাটার কাজটা কতটুক মাটি থাকবে আর কতটুক ধুয়ে চলে যাবে। এই যে এই জিনিসগুলো বাংলাদেশের কোনো জিনিসই একদম আপনি সিস্টেমের মধ্যে দিতে পারবেন না, জি, একদম দিতে পারবেন না। তো ওই জিনিসগুলো, আর এই যে আপনি যেটা বললেন যে লাস্টে বদলি বাণিজ্যের কথা আমরাও শুনি, আগেও শুনেছি যে বদলি বাণিজ্য কত কত টাকা, কোটি কোটি টাকা, শত কোটি টাকা, এরকম শুনি। যেমন একটা পদ থেকে আরেকটা পদে যাওয়ার জন্য 50 কোটি টাকা, 100 কোটি টাকা এরকম দেওয়া হয়, এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা হরহামেশাই কিন্তু দেখতে পাই এই ধরনের অভিযোগ আসলে থাকে। এখন বলে না যে যার জিনিস হারায় তার ইমান হারায়। এখন আমরা তো এটার মধ্যে পড়ি নাই, শুনি, আপনিও শুনেন যে আমরাও শুনি তেমন। এখন এটা যদি প্রুভ করা যেত যে হ্যাঁ এই জায়গাটা এটা প্রুভ হয়েছে, কেউ তো সেই জায়গায় আসলে স্বীকার না করলে তো আপনি কিছু করতে পারবেন না, ব্যবস্থা নিতে পারবেন না। জি, অনেক অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে আসছে দর্শক, দেখছেন নতুন বাংলাদেশ। একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। যাব আলোচনায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ঈদের ছুটির পরপরই আমরা দেখলাম যে ঠিক প্রথম কার্যদিবস যখন হলো, তখনই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান তিনি হঠাৎ করে পদত্যাগ করলেন, এবং তার কারণটা দেখানো হলো যে তিনি আসলে অসুস্থতার কারণেই পদত্যাগ করেছেন। তবে এইটাকে আসলে অনেকেই স্বাভাবিকভাবে নিচ্ছে না, বলছে যে অভ্যন্তরীণ দলীয় কোন্দল হতে পারে, একটা হচ্ছে একটু ষড়যন্ত্র হয়তো হতে পারে। কি মনে হচ্ছে আর কি, একদম সরকারের 3 মাসের মাথায় এরকম মন্ত্রীর পদত্যাগ? একটা বিষয় হচ্ছে যে আপনি চিটাগং হিল ট্রাক্সের ভোটিং প্যাটার্নটা দেখেন, বাংলাদেশে 35-36টা আসনে যেখানে বিএনপি জিতেছে কিন্তু না ভোট জিতেছে ইকুয়ালি, তাহলে এই ভোটিং প্যাটার্নটা কিন্তু খুবই অর্গানিক না। যে কারণ বিএনপি তো অ্যাপারেন্টলি, খুব হৃদয় দিয়ে না করলেও অ্যাপারেন্টলি তো সে হায়ের পক্ষের মানুষ, হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে। তো এখন সেই জায়গাতে এই হিল ট্রাক্সের জনগোষ্ঠী যারা ভোট দিয়েছেন, ইনক্লুডিং মাননীয় মন্ত্রীর যার কথা বলেছেন, যে তিনি বিএনপির টিকিটে জিতেছেন কিন্তু তার ভোটাররাই সংস্কার বিরোধী বাস্তবতায় ভোট দিয়েছে, গণভোটে না ভোট দিয়েছে। তাহলে তার একটা রিয়েলিটিটা চিন্তা করে যে সে আসলে পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠী ভোটারদের প্রত্যাশা আর সরকারের যে মেজরিটেরিয়ান গভর্নমেন্টের যে পলিসি পজিশন, এইটা ম্যাচ করতেছে না। কোন জায়গাতে? সেটা হচ্ছে শান্তি চুক্তি বিষয়ে। শান্তি চুক্তি বিষয়ে বরাবরই হচ্ছে জমির মালিকানার প্রশ্নটা কনসেনসাস, যে আপনি এই পাহাড়ি জনগোষ্ঠীকে কিভাবে দেখছেন। পাহাড়ি জনগোষ্ঠী নিজেকে আদিবাসী বলে দাবি করে, আমরা এটার সাথে প্রত্যাখ্যান করি। এই মানে বেঙ্গল, এই বঙ্গ বদ্বীপের আদিবাসী হচ্ছে আমরা বাঙালিরা, বঙ্গীয় জনগোষ্ঠী, আমরা বিদেশ থেকে আসি নাই, আমরাই আদিবাসী। অতএব সেই জায়গাতে জমির মালিকানার প্রশ্ন, আমার বাড়ি বরিশালে হলেও আমার জমির যতটুকু মালিকানা, আমি পার্বত্য চট্টগ্রামে জমি কিনলেও আমার মালিকানার প্রশ্ন অতটুকুই। এটাই হচ্ছে আন্ডার দ্য কনস্টিটিউশনাল পজিশন। তো সেইখানে আপনার সেখানে চাকমা জনগোষ্ঠী মোটা দাগে তারা যে দাবিটা করছে, এইটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। দেশের সভরেন্টি থাকবে না যে আপনি ওখানকার বাঙালি জনগোষ্ঠীকে সেটলার বলে সেকেন্ড ক্লাস নাগরিক বানিয়ে রেখেছেন, তাদের সেখানে সাফিসিয়েন্টলি অধিকার দেওয়া হচ্ছে না। এবং এই ট্রিটি বাস্তবায়ন করার ব্যাপার নিয়ে আমরা ধারণা করছি, যেহেতু বিএনপি শান্তি চুক্তির এটা বাস্তবায়ন করবার পজিশনে নাই। আওয়ামী লীগ যখন 96-তে চুক্তি করে, আপনার মনে থাকবার কথা, বিএনপির তখনকার যে নেত্রী বেগম জিয়া, ওনার নেতৃত্বে লং মার্চ হয়েছিল, জামাত থেকে শুরু করে সব দলগুলো করেছে। অতএব এই শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে আমি ধারণা করছি যে মিনিস্টেরিয়াল কোনো ইস্যুতে তার পলিসি ডিফারেন্স আছে, যেটা সে ম্যানেজ করতে পারছে না।